মোহনা হুট করে আদিত্যকে জড়িয়ে ধরল। মোহনার ধাক্কায় তাল সামলাতে না পেরে আদিত্য এক পা পিছিয়ে গেল। আদিত্য একটা মুচকি হাসি দিয়ে মোহনাকে জড়িয়ে নিল নিজের সাথে, একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আদিত্য তার টি শার্টের বুকের দিকটা কিছুটা ভেজা আন্দাজ করলো। দুই হাত দিয়ে মোহনার মুখটা উঁচু করতেই দেখে মোহনার চোখ বেয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে তার চোখের পানি মুছে দিল আদিত্য। তুমি তাহলে ওই শাকচুন্নিটাকে বিয়ে করে ফেলবে, তাই না? কে বলেছে তোকে? দুদিন পর তার বাবা আসবে কথা বলতে। তুমি কেন আমাদের ব্যাপারটা সবাইকে বলছো না? সময় হোক। কখন সময় হবে? যখন তুমি তাকে বিয়ে করে সংসার করবে আর তোমার ছেলে মেয়েগুলো আমায় ফুফি ফুফি বলে ডাকবে তখন। আদিত্য একটা দুষ্টমির হাসি দিয়ে বলল, হ্যাঁ দেখো, আমি কিন্তু এই সব ফাজলামি করতেছি না। তুমি না হয় আজকের ভিতর কিছু করবে, না হয় আমার মরা মুখ দেখবে। আচমকাই ঠাস করে একটা চর পড়ে গেল মোহনার গালে। আবারও তুই মরার কথা মুখে আনলি? মোহনা গালে হাত দিয়ে বলে উঠে, মারো, তোমার যত ইচ্ছা মারো, পারলে মেরেই ফেলো, তারপরেও আমি তোমাকেই চাই। তুমিই না বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। সত্যিই তোকে মেরে ফেলবো আমি যদি এরকম কথা আর বলিস। এই বলেই আদিত্য রুমের দিকে হাঁটা ধরলো। থেমে গিয়ে আবার মোহনার দিকে তাকালো সে। সামনে তো বিয়ে, বিকেলে একটু কেনাকাটা করব, আর তুইও আমার সাথে যাবি, রেডি থাকিস। মোহনা এবার আর কিছু বলছে না। নিজের ভালোবাসার মানুষের বিয়ের কেনাকাটা করবে সে, কয়জনের ভাগ্যেই বা জোটে। দুপুরে শ্রাবণ ও তার মা একসাথে লাঞ্চ করছে। কাজের মেয়েটা খাবার সাজিয়ে দিচ্ছে টেবিলে। মা, হয়তো আজ আমাদের সাথে এখানে অনিকাও থাকতো। ওই চরিত্রহীন মেয়ের কথা আমি শুনতে চাই না। ওর আসল চেহারাটা সেদিন তো নিজের চোখেই দেখলি। এমনও তো হতে পারে যার সত্যতা আমরা দেখছি না, আর যা দেখছি তার সত্যি না। তুই কি আমার নিজের চোখে যা দেখেছি তাই অবিশ্বাস করতে বলছিস? জাদুতে বিশ্বাস করো? মোটেও না। আমিও কিন্তু একটা জাদু জানি। কেমন? শ্রাবণ টেবিলে একটা কাগজের টুকরো রাখলো। মা, তুমি এখন শুধু আমার হাত আর কাগজের দিকে তাকিয়ে থাকো আর দেখতে থাকো জাদু। আমার আঙ্গুলের ইশারায় কাগজটা কিভাবে নড়াচড়া করে দেখো। শেফালি, তুমিও দেখো শুধু আমার হাত আর কাগজের দিকে। মেঘলা চৌধুরী ও শেফালি দুজনেই তাকিয়ে আছে কাগজটার দিকে। সত্যিই কাগজটা তার আঙুলের ইশারায় নাচছে। মেঘলা চৌধুরী চোখ বড় বড় করে তাকিয়ে আছে কাগজটার দিকে। আমার হাতের ইশারায় যে কাগজটা নাচছিল সেটা তোমার বিশ্বাস হয়েছে? মেঘলা চৌধুরী হ্যাঁ বা না এর মাঝামাঝি উত্তর দিয়ে গিয়ে মুখ ফুসকে হ্যাঁ বলে দিল। তার মানে তুমি বিশ্বাস করছো যে আমার হাতের ইশারায় কাগজটা নাচছিল? হ্যাঁ, কিন্তু তুমি যা দেখেছো সবই ভুল, আর যা সত্য তা তুমি দেখোনি। তুমি কি আমার মুখের দিকে তাকিয়েছিলে? আমি যে খুবই গোপনীয়তার সাথে ফু দিয়ে কাগজটা নড়িয়েছি সেটা খেয়াল করেছিলে? না, হতে পারে অনিকার ব্যাপারটাও এরকম। হয়তো সত্যিটা এখনো আমাদের জানার বাইরে। কাগজ আর হাতের মাঝে ফুটা যেমন তোমাদের অজানা, অনিকা এবং ছেলেটার মাঝেও এমন জন আছে তাও হয়তো আমাদের অজানা। এসির মাঝেও শরীরটা কেমন ঘামাচ্ছে মেঘলা চৌধুরীর, হয়তো ছেলের কথা শোনেই। বিকেলে আদিত্য মোহনার ঘরে গিয়ে দেখে মোহনা এখনো রেডি না হয়েই বসে আছে। কি রে, তুই এখনো রেডি হসনি? আমি যাব না, তুমি তোমার বউকে নিয়ে যাও। কথা না বাড়িয়ে চুপচাপ কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নে, আর খবরদার মুখে মেকআপ দিবি না। পারবো না, যাও তো এখান থেকে। তাহলে কি আমি জামা পরিয়ে দিব? মোহনা এবার কিছুটা লজ্জা নিয়ে মাথা নিচু করে নেয়। আদিত্য ড্রাইভিং করছে আর অপর সিটে মোহনা বাইরের দিকে তাকিয়ে আছে। আদিত্য জোর করেই তাকে নিয়ে এসেছে। দুজনের মাঝেই নীরবতা। আদিত্য মাঝে মাঝে দুই একটা কথা বললেও মোহনা সাড়া দিচ্ছে না। হয়তো আদিত্যের বলা কথাগুলো মোহনার কান অবধি পৌঁছাচ্ছে না। হঠাৎ গাড়ি জোরে ব্রেক করায় মোহনার ধ্যান ভাঙে। মহারানী, অনুগ্রহ করে এবার নামবেন কি? আদিত্যের কথা শুনে মোহনা বাইরের দিকে একটু ভালো করে চোখ দিতেই বড় একটা সাইনবোর্ডে লেখা দেখে কাজী অফিস। মোহনার বুকের ছিনছিন ব্যথাগুলো এবার ধীরে ধীরে কমে আসছে, কিন্তু বেড়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকধুক শব্দটা। গাড়ি থেকে নেমে নিচে দাঁড়ায় সে। আদিত্য তার হাত ধরে সোজা কাজী অফিসের ভিতরে নিয়ে যায়। মোহনার বুকের ধুকধুক শব্দটা বেড়েই চলেছে। এতদিন তো সে এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল, তাহলে কেন আজ তার এত ভয় করছে? আর এই সময় নিজেকে অনেক স্বার্থপরও মনে হচ্ছে তার আপন মানুষগুলোকে না জানিয়েই এত বড় একটা কাজ করতে যাচ্ছে সে। ভেতরে প্রবেশ করতেই দুজনকে দেখতে পায় মোহনা। হয়তো আদিত্যের বন্ধুই হবে। কিছুক্ষণের ভেতরে একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেল দুজন। 101 টাকা দেনমোহরে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। মনের ভয়টা বেড়েই চলল, সাথে কিছুটা লজ্জাও বোধ করছে। একটু আর চোখে আদিত্যের দিকে তাকায় সে। এই লোকটা এখন আমার বিবাহিত স্বামী, ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। কিন্তু কেন তার এত লজ্জা লাগছে? সে তো ঠিকই তার স্বপ্নের ছোঁয়া পেতে যাচ্ছে, কিন্তু সবার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারবে কি? রাত ঘনিয়ে এলো। আদিত্য আর মোহনা বাড়ি ফিরে আসলো। বাড়িতে প্রবেশ করা মাত্রই মোহনার বুকটা কেঁপে ওঠে, কিন্তু আদিত্যের দিকে তাকিয়ে কোনো চিন্তার ছাপই দেখতে পায় না সে। ওদিকে শ্রাবণ বসে আছে ওই লোকটার সামনে। লোকটার মুখ থেকে আগুনের ঠিকানাটাই বের করতে পারছে না সে বলে যাচ্ছে আগুনের সাথে শুধু ফোনেই তার কথা হয়েছিল, কিন্তু নাম্বারটাও বন্ধ। তাই লোকটার কথা শ্রাবণ বিশ্বাস করতেই পারছে না। আগুনকে পেলেই হয়তো মূল বিষয়টা সামনে বেরিয়ে আসবে, নাকি এর ভেতরেও অন্য কেউ লুকিয়ে আছে তা শ্রাবণের জানার বাইরে। ওদিকে রুমে
একা বসে আছে মোহনা। নিজের মধ্যে একটা নতুন বউ বউ ফিলিংস আসছে। বারবার যেন হারিয়ে যাচ্ছে আদিত্যকে নিয়ে তার স্বপ্নের জগতে। কিছুটা লজ্জাও হচ্ছে, তার সাথে জড়িয়ে আছে কিছু ভয়। কি করে সবাইকে বলবে তাদের বিয়ের কথা। মোহনা দরজার দিকে তাকাতেই দেখে আদিত্য দরজা আটকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মোহনা একটা শুকনো ঢোক নিল। আদিত্য যতই তার দিকে এগিয়ে আসছে ততই তার বুকের ভেতরে ধুকধুক হৃৎপিণ্ডের আওয়াজ বেড়েই চলেছে। কিন্তু এর আগে কোনোদিন আদিত্যকে দেখে সে এতটা নার্ভাস ফিল করেনি। কিন্তু আজ কেন এমন লাগছে? আদিত্যকে এখন তার কাছে স্বামীর অধিকার চাইবে, কিন্তু এভাবে কেন? একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে এই দিনটার জন্য, আর আজ কি না তার চোরের মতো মনে হচ্ছে। আদিত্য তার বিছানার কাছাকাছি আসতেই মোহনা আদিত্যের সামনে গিয়ে দাঁড়ায়। ফুলসজ্জাতে নাকি প্রথম মেয়েরা গিয়ে স্বামীকে সালাম করে, কিন্তু আজ কি তার ফুলসজ্জা? মনের অজান্তেই আদিত্যকে সালাম করে ফেলল সে। কিন্তু মনে এক অদ্ভুত ধরনের একটা ভয় কাজ করছে। ভয়ে ভয়ে পিছুতে গিয়েই বিছানায় পড়ে গেল সে। আদিত্য এবার তার শরীরের উপর দিয়ে তার মুখোমুখি। মোহনা আদিত্যের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলেছে। কি অদ্ভুত বর রে বাবা, কিছু বলা নেই কহা নেই, সোজা নিজের অধিকার ভোগ। হায়রে কপাল আমার। মোহনা চোখ দুটো বন্ধ করে মুখটা একপাশে করে রাখলো। হয়তো আদিত্যের ছোঁয়ার জন্য অপেক্ষা করছে সে। মুখটা অদ্ভুত রকমের ভয় ও লজ্জায় মাখামাখি। কিছুক্ষণ পর মিটমিট করে চোখ খুলতেই দেখে আদিত্য আর নেই। দরজাটাও খোলা, হয়তো চলে গেছে। এক হাতে ভর দিয়ে উঠে বসে সে। দেখে বিছানায় পারে একটা চিরকুট রাখা। একটু ঝুঁকে এক হাত বাড়িয়ে চিরকুটটা তুলে নিল সে। এই মুহূর্তে তোকে সম্বোধন করে লেখার মতো কোনো শব্দই মাথায় আসছে না আমার। এটা না হয় অনুভূতিতেই থেকে যাক। স্বামীর অধিকার চাইতে আসেনি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। অধিকার চাইবো সেই দিন যেদিন সবাইকে মানিয়ে তোকে স্ত্রী হিসেবে সম্বোধন করতে পারবো। কাগজটা পড়তেই মোহনার একটা লজ্জামাখা হাসি মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে যায়। স্বামী? ইস, ভাবতেই শরীরটা শিউরে ওঠে। এত বছর ভাই ডেকে আসা লোকটাকেও যে সে কি বলে সম্বোধন করবে ভেবে পাচ্ছে না। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সেই দিন থেকেই যেন চোখের ঘুম বিলীন হয়ে গেল অনিকার। প্রায় এই সময়টাই, হয়তো একটু আগে, সে তার ভালোবাসার মানুষটির থেকে একটা মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে দূরে সরে গেল। সেই মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। তিলে তিলে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে তাকে, কিন্তু চোখ দিয়ে পানি নামক কোনো কিছুই বেরিয়ে আসছে না। মনে হচ্ছে চোখ দুটো আজ জমে পাথরের রূপ ধারণ করেছে। মিটমিট করে ব্যালকনির দিকে তাকাতেই কারো ছায়ার আওয়াজ দেখতে পায় সে। একটা লোক রুমের ভেতরে প্রবেশ করলো। দরজার সামনে দাঁড়াতেই অনিকা তার দিকে ভালোভাবে তাকায়। বাইরে মিঠিমিঠি চাঁদের আলো অন্ধকার ঘরটায় চেহারাটায় বুঝতে পারছে না সে। অপরিচিত মনে হলেও এত অপরিচিত নয়। কাপা গলায় অনিকা বলে ওঠে, কে কে আপনি? আর এখানেই বা কি চান? আরে এত সহজেই ভুলে গেলে তোমার প্রিন্সটাকে? প্রিন্স শব্দটা কেমন পরিচিত মনে হচ্ছে তার। আরে হ্যাঁ, এটা তো সাইমের কমন ডায়লগ। 2 বছর আগেও যে তার পেছন পেছন ঘুরে ঘুরে তার জীবনের অর্ধেক সময় নষ্ট করেছিল, এটা আবার সাইম নয় তো? সে তো হঠাৎ করে হারিয়ে গিয়েছিল 2 বছর আগে। সাইম নামটা দেখি মনে রেখেছো তুমি। শুধু এটাই ভুলে গেছো যে আমি তোমাকে কত ভালোবাসতাম। কি করিনি আমি তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য? অবশেষে শ্রাবণের সাথে বিয়েটা পর্যন্ত ভাঙতে হলো আমার। মুহূর্তেই অনিকা এগিয়ে গিয়ে সাইমের গালে চড় বসিয়ে দেয়। কেন করলেন আমার সাথে এমন? আপনি যেমন আমাকে ভালোবাসতেন তার চাইতেও বেশি ভালো আমি শ্রাবণকে বাসি। যদি আপনি আমায় সত্যি ভালোবাসতেন তাহলে পারতেন সবার সামনে আমার আর আমার ফ্যামিলির সম্মানটা মাটির সাথে মিশিয়ে দিতে। আর যাই করো, এখনো শ্রাবণের ফ্যামিলি তোমায় মেনে নেবে না। আমি এখনো তোমায় ভালোবাসি। আমি শ্রাবণের চাইতেও তোমায় বেশি সুখে রাখবো অনিকা। ঠাস করে আরেকটা চর বসিয়ে দেয়। আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। শব্দটা অনেক পবিত্র, আর আপনার মতো নোংরা মানুষের মুখে তো শোভাই পায় না। এই মেয়ে, কি ভেবেছিস তুই? এতক্ষণ ভালোভাবে বলছি দেখে মাথায় ঢুকছে না নাকি? আমি চাইলে ভালোবাসা এখনই আদায় করে নিতে পারি, কিন্তু আমি তোমার ইচ্ছাতেই তোমাকে ভালোবাসতে চাই। অনিকার গালটা টিপে ধরে কথাটা বলল সে। লোকটা আবার মিঠিমিঠি চাঁদের আলো অন্ধকার মেশানো হাওয়ায় মিলিয়ে গেল। অনিকা পিটপিট করে চেয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ভাই, আমায় আর কতদিন এভাবে রাখবেন? আমি তো সবকিছু বলেই দিলাম, এবার আপাতত আমায় যেতে দিন। তুই যে আমার আগুন পর্যন্ত পৌঁছানোর প্রধান হাতিয়ার, এত সহজে কি করে যেতে দেই? আর তুই যে মিথ্যা বলছিস না তারও তো কোনো প্রমাণ নেই। মুহূর্তেই লোকটার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আগুন নামক একটা শব্দ ভেসে উঠল। শ্রাবণ ইশারা করে বলল ফোনটা রিসিভ করতে। কি রে, কোথায় তুই? কাজ শেষ হওয়ার পর তো তোর আর কোনো খোঁজই পেলাম না। বাকি টাকাটা নিবি না নাকি? শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ভাই, এখন বাড়িতেই আছি। কাল ঠিক ওখানেই থাকবি যেখানে আমাদের ডিল হয়েছিল। আচ্ছা ভাই, কখন আসতে হবে? ভোর 5টায়। ওকে ভাই। সাথে সাথেই লোকটাকে একটা চড় মেরে বলল, তুই তো বললি শুধু ফোনেই কথা হয়েছিল। সকালে ঘুমো ঘুমো চোখে চায়ের কাপের সাথে প্রিচের ঘর্ষণের কিছু আওয়াজ কানে আসে তার। ভাবলো মোহনা চা নিয়ে এসেছে হয়তো। চোখ বন্ধ করে শুয়ে আছে আদিত্য, নতুন বউকে একটু রাগাবে বলে। এদিকে অনেকক্ষণ ধরে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অর্পিতা। আদিত্যের উঠার কোনো নাম গন্ধও নেই।
ওদিকে মোহনা ঘুম থেকে উঠে এগিয়ে আসছে আদিত্যের রুমের দিকে। অর্পিতা মনে একরাশ বিরক্ত নিয়ে চায়ের কাপটা রেখে সেখান থেকে হাঁটা ধরলো। পেছন থেকে আদিত্য তার হাতটা ধরে হিচকে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। মোহনা দরজার সামনে সেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আদিত্য অর্পিতাকে জড়িয়ে ধরে আছে, এটা কি করে মেনে নেবে সে? হঠাৎ আদিত্য খেয়াল করে তার বুকে মোহনা নয় বরং অর্পিতা। মুহূর্তেই অর্পিতাকে ছেড়ে দিল আদিত্য। কি করতে কি করে ফেললো সে? অর্পিতা এখনও তার বুকের উপর শুয়ে আছে। দরজার দিকে আদিত্যর চোখ পড়তেই দেখে মোহনা মুখে দুইটা হাত দিয়ে চেপে ধরে দৌড় দিল নিজের রুমের দিকে। অর্পিতাকে ধাক্কা দিয়ে সরাতেই অর্পিতা একটা লজ্জামাখা হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আদিত্যের বুঝতে বাকি নেই কত বড় একটা ভুল করে ফেললো সে। জাস্ট মিস্টেক। ওদিকে শ্রাবণ বসে আছে আগুন নামক ছেলেটার মুখোমুখি। মুখ দিয়ে রক্ত পড়ছে আগুনের, হয়তো অনেক মেরেছে শ্রাবণ। সত্যিটা জানার অপেক্ষা করছে সে। কাঁপা কাঁপা গলায় আগুন কথা বলছে শ্রাবণের সাথে। অবশেষে সত্যিটা মুখ থেকে বের করতে পারল শ্রাবণ। সত্যটা শোনা মাত্রই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল শ্রাবণের। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মোহনা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুজল। শেষ পর্যন্ত আদিত্য এতটা নিচে নেমে যাবে তা ভাবতেই পারছে না মোহনা। ভাবতেই যেন বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। তাহলে কি সে অর্পিতাকেও পছন্দ করে? ভাবতেই অবাক লাগছে তার। প্রেম করে বিয়ে করে আবার নাকি সতীনের ঘরও করতে হবে। প্রচুর ঘৃণা হচ্ছে আদিত্যের প্রতি। ভাবতেই ঘৃণা হচ্ছে যে এটা তার বিয়ে করা স্বামী। মোহনাকে রুমে না পেয়ে ব্যালকনিতে চলে এলো আদিত্য। মোহনার সামনে যেতেই মোহনা এক পা পিছিয়ে যায়। কেন আসলে তুমি এখানে? এত তাড়াতাড়ি রোমান্স শেষ? মোহনা, বিশ্বাস করো। কি বিশ্বাস করতে বলছো আমায়? নিজের চোখে যা দেখলাম তাও কি মিথ্যা? এটা পুরোটাই একটা মিস্টেক, বিশ্বাস কর। যাও তুমি তোমার এই অর্পিতার কাছেই যাও। আমিই আসলে বোকা ছিলাম, এতদিন বুঝতে পারিনি কেন তুমি আমাদের কথা কাউকে বলছো না। বিষয়টা জানাজানি হয়ে গেলে ওই অর্পিতা তোমায় চিপকা চিপকি করতে দেবে না, তাই তো? এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, এক ঢিলে দুই পাখি মারতে চাইছো তুমি। বউ মানে কি শুধু রক্ষিতা যে একটা দিয়ে হবে না? তোমার দুজনকেই লাগবে। তোমার মনের ভেতর যে এতটা নোংরা তা আমার আগে জানা ছিল না। সাথে সাথেই চর বসিয়ে দেয় আদিত্য। নিজের অজান্তেই মোহনার গালে চর বসিয়ে দিল আদিত্য। মোহনা বাম হাতটা গালে দিয়ে ছলছলভাবে তাকিয়ে আছে আদিত্যের দিকে। এই সেই আদিত্য যে কিনা কালো আমায় নিজের বুকে টেনে নিয়েছিল। এই সেই আদিত্য যে কিনা সবার চোখ আড়াল করে চিরকালের মতো আমায় নিজের করে নিয়েছিল। অর্পিতা কি এমন করলো যে একদিনেই আদিত্য এমন পাল্টে গেল? একটা মেয়ের জন্য তার সদ্য বিয়ে করা স্ত্রীর গায়ে সে হাত তুলল। মোহনা গালে এক হাত দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আদিত্য নিজেও ভেবে পাচ্ছে না যে কি করে ফেললো সে। বেলা 12টা ছুঁই ছুঁই। মিষ্টি রোদ কেটে উত্তপ্ত তাপে নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত হয়ে পড়ল সেই প্রকাণ্ড সূর্য। উত্তপ্ত রোদে ছাদের কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা। প্রকৃতি পাল্টে আস্তে আস্তে শীত ঘনিয়ে আসছে। এখন সকালে কুয়াশার ভাবটাও দেখা যায়, যা প্রকৃতির সৌন্দর্যটাকেও ঢেকে রাখে। কিন্তু সূর্যিমামা সেই কুয়াশাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে দিয়ে প্রকৃতির সৌন্দর্যটা প্রকাশ করে। আচ্ছা, সূর্যিমামা কি পারে না তার এই তেজে আমার মনের প্রকৃতিতে জমে থাকা কষ্ট নামক কুয়াশাটা হাওয়ায় মিলিয়ে দিতে? পারে কি? মাথার এক পাশ ধরে বেয়ে পড়েছে ঘাম নামক এক তরল পদার্থ। সেই দিকেও অনিকার কোনো ভ্রুক্ষেপ নেই। তার জীবনটাই তো একটা অপদার্থ বস্তুতে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ পর ছাদে এলো মোহনার মা, মানে অনিকার ছোট মা। আরে কোনো পাগলের রোদের মাঝে এভাবে দাঁড়িয়ে থাকে? পুরো শরীর ভিজে গেল ঘামে। চল ঘরে চল। কলিং বেল বাজতেই মেঘলা চৌধুরী গিয়ে দরজা খুলে দেয়। কিরে, তুই রাতে কোথায় ছিলি আর এখন কোথা থেকে আসলি? সেটা তোমাকে বলা কি খুব জরুরি? মানে আমি যেখানেই থাকি না কেন সেটা তোমাকে বলাটা কি জরুরি? মেঘলা চৌধুরী শ্রাবণের গলায় মাথায় হাত দিয়ে চেক করলো। ছেলের আবার জ্বরে উল্টাপাল্টা বকছে না তো? কারণ শ্রাবণ কখনো তার সাথে এভাবে রিয়েক্ট করেনি। শ্রাবণ তার মা মেঘলা চৌধুরীর উত্তরের অপেক্ষা না করে সোজা ভেতরে চলে গেল। দরজা লাগাতে লাগাতে ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে মেঘলা চৌধুরী। দুপুরে ফ্রেশ হয়ে খেতে বসলো শ্রাবণ ও মেঘলা চৌধুরী। তোকে দেখে মনে হচ্ছে তোর কোনো বিষয় নিয়ে প্রচন্ড মন খারাপ। আমি তো তোর মা, আমাকে বলতে পারিস। কাল যে একটা জাদু দেখালাম মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমাদের বোকা বানিয়েছিলি। সেই জাদুতে তোমাদের চোখের আড়ালে আমি কিভাবে ধোকা দিয়েছিলাম। কিভাবে আবার? ফু দিয়ে। সেইখানে ফুটা যেমন তোমাদের বোকা বানানোর প্রধান মাধ্যম ছিল তা তোমরা জেনেছো। ঠিক একইভাবে অনিকার ব্যাপারে আমাকে বোকা বানানোর বিষয়টারও মূল খেলোয়াড়ের নামটাও আমার অজানা নয়। মেঘলা চৌধুরী আগেই আন্দাজ করতে পেরেছিল যে এমন কিছুই ঘটেছে। টেবিলের উপরে রাখা গ্লাস ভর্তি পানিটা নিয়ে একটানে তা পুরোটা শেষ করে নিয়ে নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করলো। একটু ভয় ভয় নিয়ে শ্রাবণকে বলল, কি বলছিস তুই? অনিকার ব্যাপারে তোকে ধোকা মানে? আরে দোস্ত, ওই মেয়েটারই। কিভাবে তোকে ঠকালো তুই তো নিজের চোখেই দেখলি। দেখো মা, তোমার এই আজাইরা নাটক শোনার টাইম আমার একদমই নাই।
কালকেই আমি বিয়ে করছি, সবকিছুর আয়োজন করো। সে কি, মেয়েটাকে? আপাতত তা তোমার না জানলেও চলবে। আর হ্যাঁ, বিয়ের প্রধান গেস্ট থাকবে আগুন আহমেদ সাইন, চেনো তো নিশ্চয়ই, আর না চিনলেও পরিচয় করিয়ে দেব। এতটুকু বলেই শ্রাবণ উঠে গেল। মেঘলা চৌধুরীর একটু একটু ভয়ও জেগে উঠেছে মনে। গোধূলির আলোয় ছাদের কর্নিশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মোহন। চারদিকে প্রেমে ব্যর্থতার খবর শুনতে শুনতে মোহন আজ ক্লান্ত। ভাবছে বসে বসে, হবে কি তার আর তানিশার মিল, নাকি পেরোতে হবে তাদেরও নানান ঝড়ঝাপটার মধ্য দিয়ে। হতে পারবে কি তানিশার কোলে গুটি গুটি হাত পা নাড়ানো একটা ফুটফুটে বাচ্চার বাবা? না, কিছুতেই অনিকার মতো ব্যর্থ প্রেমিকা হওয়া যাবে না। প্রয়োজনে গড়ব সংগ্রাম, লড়ব প্রকৃতির সাথে, গড়ে তুলব এক মস্ত বড় প্রেমের ইতিহাস, যা লাইলি মজনুকেও পেছনে ফেলে স্থান গড়ে নেবে সবার শীর্ষে। সকল মানুষের মুখে থাকবে মোহন তানিশার প্রেম কথন। ওদিকে অর্পিতার বাবা আসছে আগামী পরশু। আজ সারাদিনই অর্পিতার মুখে ফুটেছিল এক বিজয়ী হাসি। নেই শুধু মোহনা ও অনিকার মুখে হাসির রেখা। অনিকা তো সেই কবেই হাসতে ভুলে গেছে, শিখে গেছে কিভাবে সবসময় চুপচাপ থাকতে হয়। মোহনা তো সেই দুপুরের খাবার খাওয়ার পর থেকেই দরজা বন্ধ করে উপর হয়ে শুয়ে আছে নিজের রুমে। সকালের ঘটনাটা মনে পড়তেই চোখ দুটো ভিজে যাচ্ছে নিজের অজান্তে। সন্ধ্যায় কলিং বেল বাজতেই মোহন গিয়ে দরজা খুলে দেয়। আম্মু, বড় আম্মু, কোথায় গেলে তোমরা? দেখে যাও কে এসেছে, শ্রাবণ ভাইয়া এসেছে। মোহন চিৎকার দিয়ে বলে ওঠে। একটু জোরে বলাতেই অনিকার রুম থেকে তা স্পষ্ট শুনে গেল। উপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে শ্রাবণকে, সামনে আসার সাহস পাচ্ছে না। আহান চৌধুরী বাড়িতেই ছিল, সেখানে আসতেই শ্রাবণের চোখে চোখ পড়ে তার। লজ্জায় মাথাটা নিচু করে ফেললো আহান চৌধুরী। শ্রাবণ একটু এগিয়ে গিয়েই আহান চৌধুরীকে সালাম দিল। দুজন সোফায় বসে আছে। আমি খুবই লজ্জিত শ্রাবণ, দুইটা মেয়ের ধারা দুইবার তোমরা অপমানিত হলে। ছি ছি মামা, এইভাবে বলবেন না। আপনি আমার মামা, আপনাকে বাবার মতোই সম্মান করি আমি। অনিকার মাথার উপর যে মিথ্যা অপবাদে চাপ দেওয়া রয়েছে তা উন্মোচন করতেই আমি এখানে এলাম। দেখো, অনিকার ব্যাপারে আমায় কিছু বলতে এসো না। যেই মেয়ে এই পরিবারের মান ইজ্জত এতটুকুও রাখতে পারেনি, তার ব্যাপারে আমি কিছুই শুনতে চাই না। মনে হচ্ছে অনিকার ব্যাপারে আপনি এখনো রেগে আছেন, কিন্তু অনিকাকে যদি আমি নির্দোষ প্রমাণ করতে পারি। কি বলছো তুমি? হ্যাঁ মামা, দোষ অনিকার নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক হিংস্র ব্যক্তির। তা মামা সময় মতো বুঝতে পারবেন আপনি। এখন আপাতত অনিকাকে আমার সাথে যেতে দিন, বাকিটা কালকেই বুঝতে পারবেন। কিন্তু কোথায় নিয়ে যাবে অনিকাকে? তোমার মাকে আমি খুব ভালো করেই চিনি, সে কিছুতেই এটা মেনে নেবে না। সেই বিষয়ে আপনার ভাবতে হবে না, নিশ্চিত থাকতে পারেন। রাত 9টা। পেছন থেকে মোহনার কোমরটা শক্ত করে চেপে ধরলো আদিত্য। মোহনা নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে। সারাদিন কষ্ট দিয়ে এখন আসছে দরদ দেখাতে। এত রাতে এখানে এলে কেন? যাও, অর্পিতার কাছে যাও। এখনো রাগ করে আছিস? বললাম না ব্যাপারটা পুরোটাই মিস্টেক। আমি তোকে ভেবেই ওভাবে অর্পিতাকে জড়িয়ে ধরেছিলাম। আমি কি জানতাম এত সকালে সে আমার রুমে যাবে চা নিয়ে? আমি আরো ভাবলাম এত সকালে আমার বউটা আমার খেদমত করতে গেল বুঝি। সত্যি অর্পিতাকে তুমি ইচ্ছা করে ধরনি? আরে না না না, মোটেও না। তাহলে যে সকালে আমায় মারলে? সরি সরি সরি, 100 বার সরি। আর কখনো আমার এই বউটার গায়ে আমি হাত তুলব না, এই প্রমিস। মোহনা এবার নিজে থেকেই আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুমি জানো না, তোমাকে ওর সাথে দেখলে আমার সহ্য হয় না। তারপরও কেন তুমি আমায় এত কষ্ট দাও? অর্পিতার মা নিশু এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনছিল। তার মানে এতদিন অর্পিতা মোহনা ও আদিত্যের ব্যাপারে যা বলেছিল সবই সত্যি। আদিত্য মোহনার কপালে একটা আলতো করে চুমু এঁকে দিয়ে রুম থেকে বের হতেই অর্পিতার মায়ের মুখোমুখি। রাত 11টা। ব্যাগে কাপড় চোপড় গোছাচ্ছে অর্পিতার মা নিশুমণি। অর্পিতার রুমে প্রবেশ করতেই দেখে তার মা কাপড় চোপড় গোছাতে ব্যস্ত। অর্পিতা একটু অবাক চোখে জিজ্ঞেস করে, কি হলো মা, কাপড় গোছাচ্ছ কেন? নিশুমণি কাপড় গোছাতে গোছাতে উত্তর দিল, কাল সকালেই আমরা বাড়ি চলে যাচ্ছি, রেডি থাকিস। কিন্তু মা, আমি তোর কিন্তু শুনতে ইচ্ছুক নই, যা বলেছি তাই করবি। তুমি যে বললে কাল বাবা আসবে, আমাদের যতটুকু এগিয়েছিস ততটুকুতেই থাক। কাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস তুই? সতীনের সংসার করতে চাস তুই? মানে? আদিত্য বিবাহিত। কথাটা শোনা মাত্রই অর্পিতা 2 পা পিছিয়ে যায়। কি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে আদিত্যকে জিজ্ঞেস করে দেখ না যে মোহনা তার স্ত্রী কিনা। মুহূর্তেই অর্পিতা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। প্রচুর রাগ হচ্ছে তার মোহনার ওপর। আগেই সন্দেহ হয়েছিল তার। কি চেয়েছিলাম জীবনে? একজনকেই তো চেয়েছি, তাকেও সে কেড়ে নিল ওই ডাইনি মোহনা। রাগে ফুসতে ফুসতে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে মোহনার রুমের দিকে। আজ হয়তো মেরেই ফেলবে সে মোহনাকে। এতক্ষণে মোহনা গভীর ঘুমে বিঘ্বর। ওদিকে অনিকা বসে আছে শ্রাবণদের বাড়িতে। চোখে ঘুম নেই তার। এখানে আসতে না চাইলেও শ্রাবণ জোর করে নিয়ে এলো তাকে। বাড়ি থেকে বের হওয়া আর এই বাড়িতে পৌঁছানো, এর মাঝখানে বুকের ধুকধুক শব্দটা যেন বেড়ে মিনিট প্রতি 100 এর উপরে চলে গেল। তার একটাই ভয় ছিল, এই বাড়িতে আসার পর মেঘলা চৌধুরীর রিয়েকশনটা কেমন হবে। কোনো মাই তার ছেলের জন্য এমন একটা খারাপ মেয়ে চাইবে না।
যা সে সবার সামনেই প্রমাণিত। কিন্তু এই বাড়িতে প্রবেশ করার পর তার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। মেঘলা চৌধুরী নিজেই এগিয়ে এসে তাদের ভেতরে নিয়ে গেল। কিন্তু কেন? রাতে খাবার শেষে বিছানায় বসে আছে অনিকা। মাথাটা কেমন জানি ঘুরছে, শরীরটাও দুর্বল দুর্বল লাগছে তার। শ্রাবণ রুমে এসেই অনিকার কাছে চলে গেল। দুহাত বাড়িয়ে অনিকাকে নিজের সাথে জড়িয়ে নিল শ্রাবণ। অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে এতদিন অনিকাকে, প্রচুর যন্ত্রণা দিয়ে ফেলেছে সে। আর না, এবার থেকে নিজের কাছেই রেখে দিবে সে অনিকাকে। অনিকাকে অনেকক্ষণ ধরে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে শ্রাবণ। প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার ফিলিংসটা তো একটু অন্যরকমই হবে। অর্পিতা দরজাটা ধাক্কা দিয়ে মোহনার রুমে প্রবেশ করেই দেখে মহারানী মনের সুখে ঘুমাচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না অর্পিতা। রাগের মাথায় ঘুমের মাঝেই মোহনার গলা চেপে ধরলো অর্পিতা। হঠাৎ এমন হওয়াতেই বিছানায় ছটফট করতে থাকে মোহনা। মোহনা যতই ছটফট করছে অর্পিতা ততই জোরেই চেপে ধরেছে। মোহনার রুমের পাশেই ছিল আদিত্যের রুম। আদিত্য ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু হঠাৎই মোহনার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ তার কানকে স্পর্শ করে গেল। আদিত্য মোহনার রুমের দরজার পাশে দাঁড়াতেই দেখে এই অবস্থা। দৌড়ে গিয়ে অর্পিতাকে আলাদা করে নেয় মোহনার থেকে। ছাড়া পেয়ে মোহনা কাঁচতে থাকে। আদিত্যের চড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে অর্পিতা। গালে হাত দিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নিশুমণি দৌড়ে এসেই হাত ধরে টেনে তুলে নেয় অর্পিতাকে। রাত 12টা। সোফায় বসে আছে বাড়ির সকলে। সামনে দাঁড়িয়ে আছে আদিত্য ও মোহনা। তোরা এত বড় একটা কাজ করে ফেললি, অথচ আমাদের জানানোর প্রয়োজনটাও মনে করলি না। কথাটা বললেন অনামিকা বেগম। তো দুলা ভাই, আপনাদের পাত্রপাত্রী যখন ঘরেই আছে, তাহলে এর মাঝখানে আমার মেয়েটাকে জড়ানোর দরকার কি ছিল? কথাটা বলল নিশুমণি। কবে করেছিস এই কাজ? আদিত্য বলল, বাবা 4 দিন আগে। কবে এত বড় হয়ে গেছিস যে নিজের ডিসিশন নিজেই নেওয়া শিখে গেলি? আদিত্য কিছু না বলে মাথা নিচু করে আছে। যেহেতু তোরা নিজেরাই এত বড় হয়ে গেলি, নিজের মূল্যবান ডিসিশনটাও আমাদের তুচ্ছ করে নিয়ে নিলি। যেখানে আমরা হলাম তোদের জীবনের একটা মূল্যহীন বস্তু মাত্র, সেখানে আমার মনে হয় না তোদের নিয়ে আমাদের এত ভাবা দরকার। অতএব তোদের মতো তোরা বেঁচে থাক। আশা করি তোদের পার্সোনাল লাইফে আমাদের আর কোনো প্রয়োজন হবে না। বাবা তুমি কি বলছো? বাবা? কাকে বাবা বলছিস তুই? আমি আমার সন্তানকে এই শিক্ষা দেইনি যে নিজেদের কোনো বিষয়ে বাবা মাকে তুচ্ছ মনে করবে। আজ থেকে আমার সন্তান আমার কাছে মৃত। অনেকক্ষণ অনিকাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু অনিকার কোনো সাড়া শব্দ পাচ্ছে না সে। বুক থেকে আলাদা করতেই দেখে অনিকা অজ্ঞান হয়ে গেল। মুহূর্তেই যেন পাগল পারা হয়ে গেল শ্রাবণ। কারণ এই মুহূর্তে তার মাকে এক বিন্দুও বিশ্বাস করতে পারছে না সে। বিশ্বাস করবে বা কিভাবে? বিশ্বাস যে সেই কবেই নষ্ট করে ফেলেছে সে। তার ভদ্র চেহারার আড়ালে যে একটা খারাপ চরিত্রের মানুষ লুকিয়ে আছে, তা তো সে প্রমাণ করেই ফেলেছে। এখন কি গ্যারান্টি আছে যে অনিকার ক্ষতি সে করতে চাইবে না? পাজাকোলা করে অনিকাকে নিয়ে গাড়িতে উঠল শ্রাবণ। পাগলের মতো ড্রাইভ করছে সে। এত রাতে ডাক্তারও ছিল না, তাই ফোন করে অনেক কষ্টে নিয়ে এলো একজনকে, তাও আবার তার নিজস্ব চেম্বারে। রাত 1টা। ব্যালকনিতে চেয়ার হেলান দিয়ে বসে আছে মোহনা। একটু আবেগে কখন যে পরিবারের সাথে দুজন এতটা অন্যায় করে ফেললো বুঝতেই পারেনি। সত্যিই তো অনেক অন্যায় করে ফেলেছে ছোটবেলা থেকেই। কোনো আবদারই তারা অপূর্ণ রাখেনি। অতি আদরে অনেক ভালোবাসা নিয়ে বড় করেছে। আর তাদেরকে না জানিয়েই জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলাম। কিছুতেই ঘুম আসছে না আদিত্যের চোখে, তাই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে সে। আজ মনে হয় সকালে কুয়াশাটা একটু বেশিই পড়বে। এখনো খুব ভালোভাবে কুয়াশাটা ধরেছে। ছাদের এই পাশ থেকে ওই পাশ দেখাটাই টাপ। এত কুয়াশার মাঝেও শরীরটা ঘামাচ্ছে তার। 2 চোখ জুড়ে শুধু কুয়াশা আর কুয়াশা। কিন্তু সামনে এগোতেই তা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কুয়াশাগুলো আজ তাকে স্পর্শ করতে চাচ্ছে না। গায়ে একটা চাদর জড়িয়ে ছাদে উঠে এলো অর্পিতা। হয়তো আদিত্যের সাথে এখনই তার শেষ কথোপকথন হবে। পেছনে কারো অনুভূতি টের পেয়েই পেছনে ফিরে তাকালো আদিত্য। কেন করলে আমার সাথে এমন? তুমি তো আমায় ভালোবাসতে, তাই না? কথাটা বললো অর্পিতা। আমি তো কখনোই বলিনি তোমায় ভালোবাসি। নাও তো বলনি, তাই না? ফিরিয়ে না দেওয়ার অর্থ এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আজ সকালেও আমায় ভালোবেসে বুকে টেনে নিয়েছিলে, মনে আছে কি? দেখো, ব্যাপারটা পুরোটাই অনিচ্ছাকৃত। আজ সকালের পর থেকে কেন জানি এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল তুমি আমাকে ভালোবাসো। হয়তো বলতে পারছো না, কিন্তু তোমার পুরোটাই মন জুড়ে যে মোহনার বসবাস, সেটা আমার জানা ছিল না। যদি জানতাম তুমি আমায় ভালোবাসো না, তাহলে কখনোই তোমাদের মাঝে কাউয়ের হাড্ডি হয়ে যেতাম না। আমি কাল চলে যাচ্ছি। ভালো থেকো তুমি মোহনাকে নিয়ে। যদি আমার স্যাক্রিফাইসে ভালোবাসা মানুষ আর সুখে থাকতে পারে, তাহলে স্যাক্রিফাইসটাই না হয় আমি করলাম। আমার স্বপ্নটা না হয় অপূর্ণই থেকে যাক। সবাই তো আর স্বপ্ন ছোঁয়ার পায় না। আমি না হয় সেই দলেরই একজন হয়ে গেলাম। ওইদিকে মোহনের আজ বিয়ে। সারা বাড়িতেই হই হুল্লাস। বাড়ি ভর্তি কত মেহমান। তানিশা মস্ত বড় একটা মালা পরিয়ে দিল মোহনের গলায়। মোহনের তো আজ কি না আনন্দ। গলায় মস্ত বড় একটা মালা থাকায় বড় বড় ফিলিংস পাচ্ছে সে। আজ থেকে সে তার তানিশা একসাথে থাকবে। ভাবতেই মনটা খুশিতে ভরে উঠছে মোহনের। হঠাৎই সে অনুভব করে গলায় মস্ত বড় তানিশার পরিয়ে দেওয়া জিনিসটা মালা নয়, বরং ঘুমের মধ্যে পেঁচিয়ে দেওয়া যাওয়া লুঙ্গিটা। মুসলমানের পর ডাক্তার আঙ্কেল বলল কয়েকদিন লুঙ্গি পরে ঘুমাতে হবে, আর তা এখন তার বিয়ের মালা হিসাবে কাজ করছে।
অনিকার পাশে বসে কপাল ভর্তি কয়েকটা চুমু এঁকে দিল শ্রাবণ। পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। শরীর দুর্বলতার কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিল সে। ডাক্তার কিছু ঔষধ দিল দুর্বলতা কাটার জন্য। কিছুদিন রেস্টে থাকতে বলল অনিকাকে। তখনই হসপিটালে প্রবেশ করে মেঘলা চৌধুরী। শ্রাবণ মেঘলা চৌধুরীর দিকে তাকিয়ে আবার অনিকার দিকে মনোযোগী হলো। তুই আমার বৌমাটাকে হাসপাতালে নিয়ে এলি আর আমাকে একটাবার জিজ্ঞাসাটাও করলি না? শ্রাবণ তার কথায় কিছুটা অবাক হলো বটেই। অবাক জিজ্ঞাসার দৃষ্টিতেই তাকিয়ে আছে মেঘলা চৌধুরীর দিকে। অনিকাও পিটপিট করে মেঘলা চৌধুরীর দিকে তাকালো। শ্রাবণ কিছু বলতে যাবে তাও বলেনি, কারণ হবু বউয়ের সামনে নিজের মাকে ছোট করার শিক্ষাটাও সে পায়নি। অনিকাকে বিছানায় শুয়ে দিল শ্রাবণ। ঘড়ির দিকে তাকাতেই দেখে 4টা ছুঁই ছুঁই। ভোর হতে চলল প্রায়। অনিকার কপালে একটা চুমু দিয়ে পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়ে সে। গায়ে একটা চাদর দিয়ে জড়ানো। ক্লান্ততায় অনিকা চলে গেল ঘুমের রাজ্য ভ্রমণ করতে। ঘুমরাজারা ডাকছে তাকে। দরজাটা হাত দিয়ে হালকা ঠেলে ভেতরে প্রবেশ করে মেঘলা চৌধুরী। মেঘলা চৌধুরীকে দেখেই শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। মেঘলা চৌধুরী বিছানায় বসে অনিকার ঘুমন্ত চেহারাটার দিকে তাকায়। মাথায় হাত বুলিয়ে দেয় অনিকার। আর কত মা, বয়স তো অনেক হলো। নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়ে এটে বসেছো। বলো দেখি, একটু শুনি তোমার গড়া ফন্দিগুলো। তুমি পারো বটে, খুব পারো। নিজের ছেলের সুখটা কি তোমার সহ্য হয় না মা? মেঘলা চৌধুরীর মাথার নিচু করে বসে আছে। বলো মা, এমন কেন করছিলে অনিকার সাথে? সে তো তোমারই আপন ভাইয়ের মেয়ে, তাই না? ওর কথা না হয় বাদই দিলাম। আমি কি ছিলাম তো? কেন আমার জীবনের সুখটা কেড়ে নিতে চাইছিলে তুমি? আজ তোর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। খুব জোরে শুধু এতটুকুই বলতে পারি, পাল্লা আমায় ক্ষমা করে দিস। যদিও মা হয়ে তোমার ছেলের কাছে ক্ষমা চাওয়ার শোভা পায় না, কিন্তু তবুও কেন জানি আমার তোমাকে ক্ষমা করতে বেশ কষ্ট হচ্ছে। এই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো তুমি, কি হাল হয়েছে মেয়েটার। আর সবকিছুর জন্য তুমি দায়ী মা। শুনেছিলাম নিজের কাছে মেয়ে না থাকলে সে সবসময় আশেপাশে মেয়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকে। আর তুমি কি করে পারলে এরকম একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? বিশ্বাস কর শ্রাবণ, প্রতিশোধের আগুনে আমি ভুলেই গিয়েছিলাম আমার ব্যক্তিত্ব। ভুলে গিয়েছিলাম যে যদি আমার একটা মেয়ে থাকতো আর তারও অনিকার মতো সবকিছু থাকতো। জানিস, আমার আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে। শ্রাবণ কিছু না বলেই দাঁড়িয়ে রইল। পারবি তোর এই হতভাগা মাটাকে একটিবারের জন্য ক্ষমা করতে? বিশ্বাস কর, আমি ওকে সবসময় নিজের মেয়ের মতোই আগলে রাখবো। শ্রাবণ কিছু না বলে মন খুলে একটা দীর্ঘশ্বাস নেয়। আরেকটা কথা বাবা, এই সব কিছু যে আমিই করিয়েছি এটা তুই অনিকা এবং বাকি কাউকে বলিস না। আমার মান ইজ্জতের প্রশ্ন এটা। এই তো তোমার আসল চেহারাটা প্রকাশ করে ফেললে। আসলে তুমি অনিকার প্রতি ভালোবাসা প্রকাশ করছো না, বরং সম্মানের কথা ভেবেই এইসব নাটক করছো। বিশ্বাস কর বাবা, আমার এটার মাঝে বিন্দু মাত্র কোনো অভিনয় নেই। আমি যা বলেছি সবকিছু মন থেকেই বলছি। সত্যি আমি আর তোর আগের মা নেই, আমি এখন সম্পূর্ণ পাল্টে গেছি। আজ সকালেই আমি তোদের নিয়ে যাব ওই বাড়িতে, প্রয়োজনে ক্ষমা চেয়ে নিব ওদের কাছ থেকে। তুমি কি মনে করো সত্যিটা জানলে ওরা তোমায় ক্ষমা করবে? মেঘলা চৌধুরী কিছু না বলে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, অনেক রাত হলো, কিছুক্ষণ পরই সকাল হয়ে যাবে, ঘুমিয়ে পড়। কাল সকালেই আমি তোদের নিয়ে ওই বাড়িতে যাব। সকালে কুয়াশা ঘেরা সকল কিছু, একটু দূরের জিনিসও স্পষ্ট বোঝা যাচ্ছে না। সূর্যের পূর্বাভাসটাও কিছুটা ভেসে উঠছে পূর্ব দিগন্তে। শীতের সকালে গায়ে থাকা কম্বলটাও আষ্টেপৃষ্টে গায়ের সাথে জড়িয়ে শুয়ে আছে মোহনা। আজ যে তাদের দুজনকে এই বাড়ি ছাড়তে হবে, মনে হয় সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই তার। কিন্তু আদিত্যের পুরোটা মন জুড়ে শুধুই দুশ্চিন্তার আনাগোনা। এই নিয়ে রাতে ঠিকমতো ঘুমও হলো না তার। সকাল 9টা, যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে আদিত্য। মোহনা পাশে বসে আছে। মোহনা বলল, আমরা চেষ্টা করলে আমাদের বাবা মাকে কি রাজি করাতে পারি না? তুই তাদের ছোটবেলা থেকেই চিনিস, তাই তাদের ব্যাপারে তোকে নতুন করে কিছু বলার দরকার মনে করছি না আমি। তবুও অন্যায় বিষয়েও আমাদের মাঝে অনেক ব্যবধান আছে। আদিত্য ব্যাগ গোছানো বাদ দিয়ে সোজা হয়ে বলে, তোর কি মনে হয় বাবা মা আমাদের মেনে নেবে? মেনে নিলে কিন্তু কালই মেনে নিত। তবুও শেষ চেষ্টাটা করতে প্রবলেম কোথায়? দেখ, কোনো এক সময় হয়তো আমাদের উপর থেকে বাবা মায়ের রাগটা উঠে যাবে, কিন্তু এখন আমাদের উপর প্রচন্ড রেগে আছে। তাহলে আমরা এখন কোথায় যাব? দেখি, একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে আশা করি। ওদিকে গাড়ি করে রওনা দিল শ্রাবণ, অনিকা ও মেঘলা চৌধুরী। দিনের আলোয় কুয়াশা কিছুটা কমে গেছে। তারা এসে পড়ল তাদের গন্তব্যস্থানে। তারা তিনজন বাড়িতে প্রবেশ করতেই আহান চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ায়। হয়তো মেঘলা চৌধুরীকে দেখেই সে অবাকের চরম পর্যায়ে। বুবু, তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন, তোর বাড়িতে বুঝি আমি আসতে পারি না? এই বাড়ি থেকে যাওয়ার পর কি আমি তোদের পর হয়ে গেছি? না না, কি বলছো তুমি? তুমি এসেছো, আমি অনেক খুশি। আহান চৌধুরী তাদের নিয়ে সোফায় একসাথে বসলেন। আর এর মাঝে শ্রাবণ একটা বিষয় লক্ষ্য করে, আহান চৌধুরী একবারও অনিকার দিকে ফিরে তাকায়নি। তাই সে বলে ওঠে, মামা, আমি বলেছিলাম যে অনিকাকে আমি নির্দোষ প্রমাণ করব। এই নিন, ভিডিওটা দেখুন। মুহূর্তেই যেন মেঘলা চৌধুরীর গলা শুকিয়ে গেল। কি এমন ভিডিও দেখাচ্ছে শ্রাবণ? ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে অনিকার রুমে কেউ প্রবেশ করছে, কিন্তু অন্ধকারের চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর লাইটের আলোতে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
চিনতে পারছেন ছেলেটাকে? এ তো সাইম, যে 2 বছর আগেও তানিশাকে ডিস্টার্ব করত। ভিডিওটা ছিল সেই রাতের, যেদিন সাইম রাতের অন্ধকারে অনিকার রুমে এসেছিল। তার আগেই শ্রাবণ সেই রুমে গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার কারণে সবকিছুই রেকর্ড হয়ে গিয়েছিল। সিঁড়ি দিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে একে অপরের হাত ধরে নেমে আসছে আদিত্য ও মোহনা। মেঘলা চৌধুরী বলল, কি ব্যাপার আহান, ওরা কোথায় যাচ্ছে? আহান চৌধুরী কিছু না বলে চুপ করে আছে। মোহন বলে উঠল, ওরা চলে যাচ্ছে, বড় কাকা ওদের বাড়ি থেকে চলে যেতে বলেছে। কিন্তু কেন আহান, কি করেছে ওরা? ওরা বিয়ে করে ফেলেছে ফুফি, তাই বাবা ওদের বাড়ি থেকে চলে যেতে বলেছে। কথাটা বলল মোহন। কি বলছিস আহান? তাই বলে তুই ওদের বাড়ি থেকেই বের করে দিবি? তুই কি থাকতে পারবি তোর একমাত্র ছেলেকে ছাড়া? যে ছেলেকে নিয়ে তুই অনেক গর্ব করতি, তুই ওদের বের করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তারা হয়তো একে অপরের সাথে সুখী হবে। আর তুই কি তোর ছেলেরা সুখ চাস না? আদিত্য ও মোহনা দুজনই মাথা নিচু করে তাকিয়ে আছে। কাজটা যখন ওরা করেই ফেলেছে, রাগার করে কি করবি বল? আর তারা দুজনই তো এই বাড়িরই ছেলে মেয়ে। আহান চৌধুরী বসে আছে, কোনো কথা মুখে নেই তার। আদিত্য আহান চৌধুরীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। আদিত্যের মা ও অনামিকার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার একমাত্র ছেলে আর ভাইয়ের জন্য। আহান চৌধুরীর মুখে কোনো উত্তর না পেয়ে আদিত্য মোহনার হাত ধরে সেখান থেকে হাঁটা ধরে। ওদিকে অনামিকার চোখের পানি আরো দ্বিগুণভাবে প্রবাহিত হতে লাগলো। দরজার বাইরে পা রাখতেই আহান চৌধুরী পেছন থেকে ডাক দিয়ে ওঠে। আহান চৌধুরীর ডাকে দাঁড়িয়ে যায় দুজন। মুখ দিয়ে বলেছি বলেই কি চলে যাবি? মনটা কি চায় তা জানতে চাইবি না? বাবাকে এভাবে একা ফেলে গিয়ে তোর কষ্ট হবে না? করুণ স্বরে বলে ওঠে আহান চৌধুরী। আহান চৌধুরী আদিত্যের সামনে আসতেই আদিত্য হুট করেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। থ্যাংক ইউ সো মাচ বাবা, আমার 2 ছেলে মেয়ের বিয়ে এভাবে চুপি চুপি হয়ে গেল। মানুষ কি বলবে? আমি কিপটা হলেও এতটা কিপটা না। সবাই জানবে তোদের বিয়ের কথা, সবাই। বরের আসরে বসে আছে আদিত্য ও শ্রাবণ। তার মাঝখানেই মোহন গিয়ে বসলো। ভাইয়া একটা কথা বলি, তাড়াতাড়ি বল, কি বলবি? মোহন বলল, বলছিলাম কি, তোমাদেরটা তো শেষ হয়ে যাবে, আমার ব্যাপারটাও একটু দেখো। কি বলছিস তুই? তোর মতো ছেলেকে বউ দেবে কে? আরে আমার পাত্রী অনেক আগে থেকেই রেডি, সমস্যা নাই, তোমাদেরটার কয়েক মাস পর হলেও চলবে। কি বলছিস তুই? বউ দিয়ে কি করবি তুই? আরে তুমি বুঝতেছো না ব্যাপারটা। চারদিকে যেমন ঝড়ঝাপটা দেখলাম, তাতে এখন আমার ভীষণ ভয় করছে। আপাতত বিয়েটা করে রাখি, বড় হলে না হয় ওকে তুলে নিয়ে আসবো। ভালো না বুদ্ধিটা? 10 দিন পর শেষ বিকেলে হালকা গধূলির আলোয় টিপ টিপ করে নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছে দুজন। মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার অভিনয় করছে মেয়েটা, আর ছেলেটা তাকে সেভ করে টান দিয়ে নিয়ে আসছে বুকের ভেতর। একসময় হোঁচট খেয়ে পড়ে ব্যথার অভিনয় করছে মেয়েটা, আর ছেলেটা তাকে পাজাকোলা করে হেঁটে চলেছে ওই নির্জন পথ। হাঁটতে হাঁটতে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে আদিত্য ও মোহনা। সন্ধ্যা পেরিয়ে রাত, কনকন শীতে ব্যালকনিতে গায়ে হালকা একটা চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। পেছন থেকে ভেসে আসে একটা মেয়ের ডাক, ওগো ঠান্ডা লেগে যাবে তো, ঘরে চলে আসো। কোমল স্বরে ছেলেটা বলে ওঠে, এদিকে আসো আমার কাছে। মেয়েটা কাছে যেতেই ছেলেটা এক চাদরের নিচে দুজনকে জড়িয়ে নেয়। কাঁধে থুতনিটা রেখে বারবার বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই কনকন শীতে এক চাদরের নিচে জড়িয়ে ধরে আছে শ্রাবণ অনিকাকে। ওদিকে হতভাগার মতো একাকিত্ব নিয়ে পড়ার টেবিলে অঙ্ক কষে যাচ্ছে মোহন। সেই দিন বাবাকে বিয়ের কথা বলায় পাছায় পড়া লাঠির আঘাতগুলো এই শীতে এখনো কনকন করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পর্বের মাঝে শেষ হয়ে গেল আমাদের এই গল্পটা। সো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।